এখন দেখব অপরাধ বিষয়ক সংবাদ জিরো ক্রাইমস। আসসালামু আলাইকুম। এবিসি বাংলা টেলিভিশনের জিরো ক্রাইম অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদেরকে দেখাবো ফেনীর ফুলগাজীর একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল, যে কিছুদিন আগে একজন চেয়ারম্যানকে হত্যা করা হয়েছিল পুড়িয়ে। ঠিক একই আদরে পুড়িয়ে মারা হয়েছিল একজন মাদ্রাসা ছাত্রীকে। তার অপরাধ ছিল তিনি তার শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। কেন তাকে হত্যা করা হয়েছিল সে বিষয়টি তো বিভিন্ন সময় উপস্থাপন করা হয়েছে। এখন আমরা আপনাদেরকে জানিয়ে দেব সেই হত্যা মামলার রায়ে কি আদেশ দিয়েছে আদালত সেই বিষয়টি। এই 21 জনের মধ্যে তারা এখন দেখা গেছে যে 16 জনকে চার্জশিটভুক্ত করেছে, যেহেতু 12 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তো তাইলে ঘটনা তো আমি যখন আদালতে 164 ধারার কার্যবিধিতে যখন আপনি সাক্ষ্য গ্রহণ করবেন, আদালত যখন সাক্ষ্য গ্রহণ করবে, তখন যিনি সাক্ষ্য দিচ্ছেন তিনি তাকে সম্পৃক্ত করে সাক্ষ্য দিচ্ছেন যে আমি এই ঘটনার সাথে জড়িত, আমি অমুক অমুক করেছি, অমুক 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 আমার সাথে ছিল। ঠিক সেই যে একটা সিকোয়েন্স থাকে, সেই সিকোয়েন্স অনুসারে প্রত্যেকটা মানুষ 12 জনেই কিন্তু সাক্ষী প্রদান করেছে, সাক্ষী দিয়েছে। সেই সাক্ষ্য থেকে সেটা হচ্ছে সবচেয়ে স্বীকারোক্তি, যে সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এবং স্বীকারোক্তি মোতাবেক তারা যে বক্তব্য, তাদের আলামতগুলো তারা উদ্ধার করেছে, বোরকাটা কোথায় ফেলেছে তারা দেখিয়ে দেওয়ার মতো সেখান থেকে বোরকাটা উদ্ধার করেছে। যে গ্লাসে দাহ্য পদার্থ দিয়ে তারা আগুন জ্বালিয়েছিল কেরোসিন দিয়ে, সেই গ্লাসটা তারা উদ্ধার করেছে। সব আলামতগুলো কিন্তু যারা আসামি ছিল তারাই দেখি। রাফি যখন তাকে আগায় কেরোসিন ঢেলে আগুন জ্বালানো হয়েছে, আগুন যে ঝলসে দেওয়া হয়েছে তাকে হত্যার উদ্দেশ্যে, যখন সে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে, তখন আমরা যারা গণমাধ্যম কর্মী ছিলাম, যখন আমরা সোনাগাজী যে এই বিষয়ে নিউজ কভারের জন্য যাই, তখন কিন্তু এই বিষয়টা একটা দোলা চলেছিল, নুসরাত জাহান রাফিকে কি নিজে আত্মহত্যা করেছে না তাকে হত্যা করা হয়েছে, এরকম একটা দোলাচল সর্বত্র যখন ছিল এবং অনেকে কনফিউজ ছিল। তখন আমরা যারা গণমাধ্যম কর্মী এবং নুসরাতের যে বক্তব্য ছিল, তা আমরা অনেকটা ছিলাম যে এটা হত্যাকাণ্ডই হবে, এটা কোনোভাবে আত্মহত্যা হতে পারে না। যদি নুসরাত আত্মহত্যা করবেই তাহলে সে কেন স্কুলের পরীক্ষার উদ্দেশ্যে যাবে? যে একটা মেয়ে, একটা ছাত্রী যদি কোনো কারণে আত্মহত্যা করে, সেটা বাড়িকে বেছে নিতে পারতো। তাহলে সে কতটুকু মানসিক শক্তি থাকলে সে ওই কেন্দ্রে গিয়েছিল পরীক্ষার উদ্দেশ্যে, এবং তাকে পরীক্ষা কেন্দ্রেই নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এবং যখন এটা হত্যাকে আত্মহত্যা এরকম দোলাচল ছিল, তখন কিন্তু পুলিশ প্রশাসন বা তখন তৎকালীন বিশেষ ওই সোনাগাজী থানার ওসি এরা কিন্তু ইনে বিনে এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা ছিল। তখন আমরা এটা বারবার জোর দিয়ে বলছি, নো, এটা আত্মহত্যা না, এটা হত্যাই হবে। সেই উনি আত্মহত্যাকে এস্টাবলিশ করার জন্য আমাদেরকে, আমি নয় আরও যারা গণমাধ্যম কর্মী ছিলেন তাদেরকে বলেছে তার কাছে কিছু প্রমাণ রয়েছে, যেটা দেখলে বোঝা যাবে যে এটি আসলে আত্মহত্যা না, উনি যে রাফি আত্মহত্যার চেষ্টা করেছিল। এবং কারণ হচ্ছে ওসি মোয়াজ্জেম যে বক্তব্যটি রেকর্ড করেছিল, যে ভিকটিম ছিল যে রাফি, সে রাফি কিন্তু একটা পর্যায়ে বলেছিল যে আমি যদি বিচার না পাই তাহলে আমি এই জীবন রেখে কী হবে, এরকম একটা বিষয় বলেছিল। কিন্তু ওসি বলেছিল যে এটা যদি গণমাধ্যমে প্রচার হয় তাহলে এটা হত্যা না আত্মহত্যার দিকে মোড় নেবে। এই উদ্দেশ্য থেকে হয়তো শুধু আমি না, আর গণমাধ্যমকে এই ভিডিওটি সরবরাহ করার ইচ্ছা পোষণ করে। এবং আমরা একটা পর্যায়ে তার রুমে যাই এবং শেয়ারেটের মাধ্যমে যে গণমাধ্যম কর্মীদের দেয়, তখন আমার শেয়ারেট ওপেন করি এবং আমার শেয়ারেটে ওই ফুটেজগুলো আসে, যেগুলো দিয়ে আমরা সময় সংবাদে একটা সংবাদও করি যে সিরাজউদ্দৌলা কীভাবে শুধু এই নুসরাত জাহান রাফি নয়, বিভিন্ন সময় ওই মাদ্রাসার বিভিন্ন ছাত্রীকে যৌন হয়রানির শিকার হয়েছিল বা যৌন হয়রানি করতো। নুসরাত জাহান রাফির বক্তব্যে কিন্তু ওই বিষয়গুলো ফুটে উঠেছিল। এবং আমরা এই বিষয়টি নিউজ করার পরে যখন এটা প্রচার হয় যে কীভাবে নুসরাত জাহান রাফির সাথে অসৌজন্যমূলক আচরণ করেছিল ওসি মোয়াজ্জেম, তখন একটা পর্যায়ে কিন্তু সে এখান থেকে প্রত্যাহার হয়ে যাওয়ার কয়েকদিনের পরেই একটা জিডি করে, যেখানে ওই
ওই ভিডিও জিডিতে আমাকে বা আমাদেরকে উদ্দেশ্য করে যে এই ভিডিওটি সেই উদ্দেশ্য নিশ্চিতভাবে দেয়নি বা আমরা অনেকটা গোপনে নিয়েছি বলে তিনি জানিয়েছেন। কিন্তু মূলত বিষয়টা হচ্ছে শুধু আমি নয়, আমাকে যখন এই ভিডিওটি সরবরাহ করা হয় সেখানে আরও ফেনীর বা বিভিন্ন অন্যান্য গণমাধ্যম কর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন এবং তাদেরকে দেওয়ার সে আগ্রহ প্রকাশ করেছিলেন। সেই আগ্রহ থেকেই আমরা ভিডিওটি পাই এবং সেটি আমরা নিয়মতান্ত্রিকভাবে নুসরাত জাহান রাফির যে চেহারাটা ঝাপসা করে আমাদের যে প্রপারলিভাবে গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের যে এথিক্স মেনটেন করে আমরা প্রচার করি। কিন্তু আমরা দৃঢ়ভাবে বলতে চাই ওই আমাদের কাছে যে ফুটেজটি এসেছিল নুসরাত জাহান রাফির, এটা কোনোভাবেই গণমাধ্যম কর্মী বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আমরা ছড়াইনি। আমরা প্রপার ওয়েতে আমরা এটা প্রচার করেছি এবং যার মাধ্যমে যে নুসরাত জাহান রাফির সাথে যে অসৌজন্যমূলক আচরণটি প্রকাশ পেয়েছিল সেটি দেশবাসী জানতে পেরেছিল। আরেকটা বিষয় সজল, যে আপনি আজকে নুসরাতের পরিবারের সাথে কথা বলেছেন, আসামি পক্ষের আইনজীবীর সাথে কথা বলেছেন, পুলিশ সুপার কথা বলেছে, তাদের যে বক্তব্যের সারমর্মটা আসলে কি, তারা কি বলতে চেয়েছেন? তারা যেটা বলতে চেয়েছেন যে আজকে যে রায়টি ঘোষণা হয়েছে সেই রায়ের ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান যে আর যেন অনিরাপদ না থাকে, সকল শিক্ষা প্রতিষ্ঠান যেন সুরক্ষিত থাকে, কোনো শিক্ষকের হাতে বা যারা পিতৃসমতুল্য যারা অভিভাবক তাদের হাতে যেন বা তাদের কাছে যেন কোনো লাঞ্ছিত হতে না হয় বা এই ধরনের কোনো বাজে পরিস্থিতির সৃষ্টি না হতে হয়, এরকম রাফির যেন আর জীবন দিতে না হয়, এরকম কোনো ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে এবং আজকের রায়ের মধ্য দিয়ে সেই দৃষ্টান্ত স্থাপন হয়েছে এবং বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যারা রয়েছেন এ ধরনের যারা বাজে মানসিকতা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ঘাপটে মেরে থাকে তারা এই রায় দেখে তারা সতর্ক হবেন এবং তারা ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানকে যে নিরাপদ রাখার ভূমিকা রাখবে। নুসরাতকে যে এই পরিস্থিতির শিকার হতে হলো সেই বিষয়ে আদালত কোনো মন্তব্য করেছিলেন কিনা? সেই বিষয়ে এখানে আদালত যেটা বিচারক তার ছোট পরিসরে যেটা বলেছেন যে একটা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে যে পবিত্র একটা স্থান, তো শিক্ষা প্রতিষ্ঠানে যদি নিগৃহীত হয় তো তাহলে এই দেশের সমাজ মানে কোন পথে এগোবে? এটাকে যদি এখনই রুখে দেওয়া না হয় তাহলে কিন্তু এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। এবং আজকে উনি আবারও এটা বলেছেন যে এই রায়ের যে প্রতিফলনের মাধ্যমে কিন্তু মানুষ বুঝবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষক যদি কোনো যৌন নিপীড়ন বা শিক্ষা প্রতিষ্ঠানের কেউ যদি ওখানকার ছাত্রীদের সাথে বা ছাত্রদের সাথেও কোনো ধরনের যৌন নিপীড়নের ঘটনা ঘটিয়ে থাকে তাহলে তিনি ছাড় পাবেন না সেটা তারা স্পষ্ট এই রায়ের মধ্যে উনি করতে চেয়েছেন এবং সেটা তিনি পর্যবেক্ষণও কিন্তু বলেছেন আদালতে। উনি টোটাল আসলে খুব সংক্ষিপ্ত আমাদের ছিল, আমার হিসাবে মতে 12 মিনিট 36 সেকেন্ড তিনি রায় পড়েছেন আর বাকি সময়টুকু 20 মিনিটের ভিতরে আর বাকি সময়টুকু তিনি পর্যবেক্ষণ তিনি তার কথা বলেছেন। তো কিন্তু একটা জিনিস আমি বলে রাখি যেটা আমরা আত্মীয় স্বজন একটু আগে আমার সহকর্মী বলেছে যে আমরা কিন্তু প্রথম আমাদের টেলিভিশনে আমরা কিন্তু আত্মীয় স্বজনই একটা প্রতিবেদন করেছিল যে এখানে যে একটা যে নীতিমালা রয়েছে যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের যৌন নিপীড়নের একটি কমিটি নিয়ন্ত্রণের বা প্রতিরোধের জন্য একটা কমিটি থাকতে হবে। এই অপকর্মটি করবার জন্য ওখানকে একটা বলয় তৈরি করে শক্তিশালী একটা বলয় ক্যাডারের বলয় তৈরি করে রেখেছিলেন এবং যারা আজকে তাদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করেছে যে সিরাজউদ্দৌলার জন্য আন্দোলন করেছে, সিরাজউদ্দৌলাকে পক্ষ নিয়ে এই নুসরাতকে হত্যা করেছে, তারা সকলেই কিন্তু তার একটা ক্যাডার বাহিনী এবং তার একটা চরিত্র মানে 2007 সালেও আমি তখন আমার একটা স্থানীয় পত্রিকায় আমি একটা রিপোর্ট করে এসেছিলাম 2007 সালে সে জাল সার্টিফিকেট দিয়ে সে শিক্ষা করছে। কিন্তু আপনি অধ্যক্ষ সিরাজউদ্দৌলার কথা বলছিলেন? জি, অধ্যক্ষ সিরাজউদ্দৌলার কথা বলছি। অধ্যক্ষ সিরাজউদ্দৌলা জাল সনদ দিয়েই কিন্তু সে তার শিক্ষা প্রতিষ্ঠানে সে তখন চাকরি করছিল। তো এটা রিপোর্ট হওয়ার পরবর্তীতে তখনও সে কিন্তু 111 ছিল, 111-এর তখন ওখানকার স্থানীয় প্রভাবশালী সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী যিনি বর্তমানে এমপি তখন তার পরিচয় দিয়ে তিনি তখন সেখানে পার পেয়েছিলেন এবং পরবর্তীতে এই বিষয়টি কিন্তু ধামাচাপা। মানে আপনি বলতে যাচ্ছেন যে নুসরাতকে পুড়িয়ে মারার যে পরিকল্পনা সেই পরিকল্পনাটি কিন্তু জেলখানায় হয়েছে? জি, জেলখানায় হয়েছে এবং সেখান থেকে নির্দেশনা ছিল সিরাজউদ্দৌলা সরাসরি তাকে জ্বালিয়ে দেওয়ার জন্য এবং সেটা 164 ধারা জবানবন্দিতে সিরাজউদ্দৌলা স্বীকার করেছে এবং বলেছে সে যে এবং রুহুল আমিন এই বিষয়টাকে দেখবেন, মানে সামাল উনি দিবেন, তোরা চিন্তা করিস না এবং এটাকে আত্মহত্যা হিসাবে প্রতিষ্ঠা করার জন্য বলে দেওয়া হয়েছে এবং সেজন্য সুকৌশলে আপনি দেখবেন তাকে পরীক্ষার হল থেকে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে গিয়ে ছাদের উপরে মানুষ ধারণা করতে পারে যে হ্যাঁ তাহলে কোনো কারণে পরীক্ষা খারাপ হয়েছে বা অন্য কোনো কারণে সে আত্মহত্যা করতেই পারে, এটাকে প্রতিষ্ঠা করার জন্য হয়ে গেছিলো।
কিন্তু যখনই একটা কথা আমি বলি, তখনকার কিন্তু গণমাধ্যমকেও কিন্তু ওখানকার ওসি মোয়াজ্জেম ব্যবহার করেছে। ওখানকার স্থানীয় গণমাধ্যমের অনেককেই যে বলা হয়েছে যে হ্যাঁ আত্মহত্যা করেছে, অনেকেই তারা দেখা গেছে সামাজিক ফেসবুকে তারা স্ট্যাটাস দিয়েছে যে নুসরাত আত্মহত্যা করেছে, এ ধরনের স্ট্যাটাস দিয়েছে। পরবর্তীতে তারা প্রত্যাহার করে নিয়েছে। যখন নিশ্চিত হয়েছে একটা মানুষ মৃত্যুর আগে এইভাবে দগ্ধ একটা শরীরে চিৎকার করে সে বলছিল যে যখন তার নাম বলে তুহিনের কথা বলেছে, যিনি পপি, তিনি তুহিন উম্মে সুলতানা আদালত 16 জন আসামির সব কয়জনকেই মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। চলুন আমরা যেখানেই কি আদেশ হয়েছে এই হত্যাকাণ্ডের। এই 21 জনের মধ্যে তারা এখন মানে দেখা গেছে যে 16 জনকে চার্জশিটভুক্ত করেছে, যেহেতু 12 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তো তাইলে ঘটনা তো আমি যখন আদালতে 164 ধারার কার্যবিধিতে যখন আপনি সাক্ষ্য গ্রহণ করবেন, আদালত যখন সাক্ষ্য গ্রহণ করবে, তখন যিনি সাক্ষ্য দিচ্ছেন তিনি তাকে সম্পৃক্ত করে সাক্ষ্য দিচ্ছেন যে আমি এই ঘটনার সাথে জড়িত, আমি অমুক অমুক করেছি, অমুক 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 আমার সাথে ছিল। ঠিক সেই যে একটা সিকোয়েন্স থাকে, সেই সিকোয়েন্স অনুসারে প্রত্যেকটা মানুষ 12 জনেই কিন্তু সাক্ষী প্রদান করেছে, সাক্ষী দিয়েছে। সেই সাক্ষ্য থেকে সেটা হচ্ছে সবচেয়ে মানে স্বীকারোক্তি যে সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এবং স্বীকারোক্তি মোতাবেক তারা যে বক্তব্য, তাদের আলামতগুলো তারা উদ্ধার করেছে, বোরকাটা কোথায় ফেলেছে তারা দেখিয়ে দেওয়ার মতো সেখান থেকে বোরকাটা উদ্ধার করেছে। যে গ্লাসে দাহ্য পদার্থ দিয়ে তারা আগুন জ্বালিয়েছিল কেরোসিন দিয়ে, সেই গ্লাসটা তারা উদ্ধার করেছে। তাই সব আলামতগুলো কিন্তু যারা মানে আসামি ছিল তারাই দেখি। দীর্ঘ 6.5 মাস ধরে আলোচিত নুসরাত হত্যার বিচারের অপেক্ষায় নির্ঘুম দিন কাটাচ্ছেন নুসরাতের মা শিরিন আক্তার। তিনি আশা করছেন রায় তাদের পক্ষে যাবে। তিনি বলেন তার একমাত্র মেয়েকে ঘাতকরা যেভাবে হাত পা বেঁধে পুড়িয়ে হত্যা করেছে, তেমন কঠিন সাজা যেন দেয়া হয় অভিযুক্ত প্রত্যেক আসামিকে। আমার মেয়ের যারা হত্যা করছে আগুন দিয়ে রে, এদেরকেও যেন আগুন দিয়ে রে করে। মামলার বাদী ও তাদের আইনজীবী জানান বিচার ব্যবস্থার উপর তাদের আস্থা আছে। মামলার সবগুলা প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন এই মামলা দেখভাল তিনি করবেন। আমরা অবশ্যই প্রত্যাশিত আমরা নিয়ে বিচার পাবো। আসামিদের স্বীকারোক্তি, কেরোসিন তেল, হাত পা বাঁধা সব কিছু মিলিয়ে আমরা প্রমাণ করতে পেরেছি যে এই ঘটনাটা দিবালোকের মতো পরিষ্কার। সুতরাং যারা এই অপরাধে জড়িত, যারা খুনি, তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে, সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড পাবে, এটা আমরা আশা করি। নুসরাত হত্যার প্রধান আসামি সিরাজ সহ অন্য আসামিরা যতই প্রভাবশালী হোক, তারা আইনের ঊর্ধ্বে নয় বলে জানান মানবাধিকার কর্মী। রাষ্ট্র বিচারের মাধ্যমে তাদের শাস্তি দিয়ে প্রমাণ করে দেয় যে কোনো অপরাধী আইনের ঊর্ধ্বে নয়। এলাকাবাসীও রায় শোনার জন্য অপেক্ষায় আছে। অধ্যক্ষ সিরাজ সহ সকল আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি চাই। সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হলে নুসরাতের পরিবার অন্তত এইটুকু সান্ত্বনা পাবে। সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলেম পরীক্ষার্থী ছিলেন নুসরাত। ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে তিনি যৌন হয়রানির অভিযোগ করেন। এই ঘটনায় নুসরাতের মা শিরিন আক্তার বাদী হয়ে 27 মার্চ সোনাগাজী থানায় মামলা দায়ের করেন। এরপর অধ্যক্ষকে গ্রেফতার করে পুলিশ। পরে মামলা তুলে নিতে বিভিন্নভাবে নুসরাতের পরিবারকে হুমকি দেওয়া হয়। 6 এপ্রিল আলেম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে গেলে কৌশলে পাশের ভবনের ছাদে ডেকে নিয়ে নুসরাতের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। 10 এপ্রিল রাত 9:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নুসরাত। এই ঘটনায় নুসরাতের বড় ভাই বাদী হয়ে 8 এপ্রিল সোনাগাজী মডেল থানায় মামলা করেন। এমন নেক্কারজনক ঘটনা যেন আর না ঘটে, পুনরাবৃত্তি না ঘটে, তেমন রায় প্রত্যাশা করেছিলেন নুসরাতের পরিবার এবং তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। চলুন আমরা দেখে নিই কিভাবে তারা সেই আবেদনগুলো করেছিলেন।
কেন হত্যা করা হয়েছিল নুসরাতকে সে তথ্য তো বারবার এসেছে, বারবার আলোচিত হয়েছে, সমালোচিত হয়েছে এবং একই সাথে তাদেরকে সর্বোচ্চ শাস্তির দাবি এসেছে। চলুন আমরা এখন দেখে নেই আসলে বিভিন্ন সময় কারা কিভাবে এই মামলার বিষয়ে তাদের মন্তব্য করেছিলেন। ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনার নেপথ্য নায়ক হিসেবে উঠে এসেছে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নাম। তাকে বিভিন্নভাবে সহায়তা করার অভিযোগের তীর পৌর কাউন্সিলর মাকসুদুল আলমের দিকে। এখন সবার প্রশ্ন, নুসরাতের শরীরে অগ্নিসংযোগকারী 4 মুখোশধারী কারা? এক্ষেত্রে সন্দেহের তালিকায় রয়েছে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা মুক্তি পরিষদের নেতৃত্ব দেয়া নুরউদ্দিনের নাম। জানা গেছে গত 6 এপ্রিল নুসরাতকে আগুনে ঝলসে দেওয়ার পরপরই পালানোর চেষ্টা করছিলেন তিনি। মাদ্রাসার কাছেই একটি ফার্মেসির সামনে মানুষের প্রশ্নবাণে আটকে যায় বিচলিত নুরউদ্দিন। তার উপস্থিতিতেই নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেও সন্দেহ করছেন এলাকাবাসী। নুরউদ্দিনকে জিজ্ঞাসা করলাম, তুই তো আসিলি এখানে, এখানে তুই কি ছিলি? আমার বাতিজা আরিফ সাহেব নুরউদ্দিন বলতেছে যে আমি ছিলাম, আমি সিএনজিতে উঠে দিয়েছি এবং কি এই কেরোসিনের বোতল আর ম্যাচ ছাদ থেকে আনছি। তার আচরণ বাকভঙ্গিমা দেখার পরে আমরা জানতে পারছি যে নুরউদ্দিন ওইখানে স্বয়ং অবস্থান ছিল। গ্রামের মেয়েটার প্রতি এইভাবে আবল তাবল কথা বলা আমি শুনছি অনেকগুলো তথ্য। তুমি যে নুরউদ্দিন আমি চিনি না, কিন্তু আমি তোমার আগে জিজ্ঞাসা করতাম। সে এর কথা বলতে বলতে সে দৌড় দিয়ে চলে গেছে। মূলত মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা করেন নুসরাতের মা। এই মামলায় গত 27 মার্চ গ্রেফতার হয় অধ্যক্ষ সিরাজ। পরদিনই নুরউদ্দিনের নেতৃত্বে গড়ে তোলা হয় সিরাজউদ্দৌলা মুক্তি পরিষদ। একই দিন দুপুরে করা হয় মানববন্ধন ও বিক্ষোভ। সেখানে নুসরাতের পক্ষে অবস্থান নেওয়াদের হুমকি দিয়েছিলেন নুরু। ফেসবুকে মেসেঞ্জারে যাদের সাথে অ্যাড আছে তাদেরকে মেসেজ দিছে যে 28 তারিখ সকাল 9টার সময় সবাই মাদ্রাসায় আসবে, সিরাজউদ্দৌলা সাহেবকে জেলের তাকলা ভাঙ্গে মুক্তি করে আনবো। সিরাজউদ্দৌলা নুরউদ্দিন এবং শামীমকে দিয়ে বড় একটা বাহিনী গঠন করে, যার মাধ্যমে আমরা মাদ্রাসায় কোনো প্রতিবাদ করতে পারি না। নুসরাতের ভাইয়ের দাবি নুরউদ্দিনই তার বোনের প্রধান হত্যাকারী। তবে ঘটনায় জড়িত কেউই রেহাই পাবে না বলে জানান পুলিশ। আমি নিশ্চিত যে নুরউদ্দিন আমার বোনের অগ্নিকাণ্ডের সাথে সরাসরি জড়িত। তার মোবাইলের কল লিস্টটা বাইর করলেই কারা কারা জড়িত এটা বাইর হয়ে যাবে। এজাহারনামীয় আসামি নুরউদ্দিন সহ সকল আসামি এবং আমার তদন্তকালে গ্রেপ্তারকৃত সকল আসামি উক্ত ঘটনার সহিত জড়িত আছে মর্মে আমার তদন্তকালে সাক্ষ্য প্রমাণে প্রতীয়মান হয়। নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় যে মামলা হয়েছে তাতেও আসামি রয়েছে নুরউদ্দিন। দেখছিলেন এবিসি বাংলা টেলিভিশনের অপরাধের তথ্য তুলে ধরার আয়োজন জিরো ক্রাইম। আগামী পর্বে নতুন কোনো অপরাধের তথ্য তুলে ধরবার জন্য আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।